আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে কায়সার জব একাডেমির পক্ষ থেকে আজকের লাইভ ক্লাসে আমাদের লেকচার 1 এর বাকি অংশে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে জয়েন করতেছেন, ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু দ্রুত কমেন্ট করেন, আমরা আমাদের ক্লাস শুরু করে দিচ্ছি। ভিডিও সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করেন প্লিজ। ওকে 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 আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসমা পারভিন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তানজিলা আছে সাথে, জাফর, স্নিগ্ধা, সাথী, ইউসুফ, ফাতেমা, স্নিগ্ধা চক্রবর্তী, তামান্না, আনিকা, হাফিজ আল আসাদ, মেশু, আবু জাফর, ইসমতারা, সাথে আছে ইউসুফ, মেরিনা, খাদিজা, আরিনা জান্নাত, শাওন সাহা, সাবরিনা সুলতানা জেরিন নেত্রকোনা থেকে। আমাদের সাথে আছে সায়মা, ফারজানা আক্তার, অন্তরা, মিশুমণি, আসমা আছে আমাদের সাথে, মৌসুমী, মৌলি দাস, পল্লবী, জাফর আলী, রফিকুল ইসলাম, তামান্না, ফাতেমা, চৌধুরী হাসান, আনিকা ইসলাম আছে বাগেরহাট থেকে, ক্লিয়ার, আবু জাফর, মিশু ক্লিয়ার। আচ্ছা সাথী, আমার কলেজে আপনার মতো দেখতে রাকিব স্যার আছেন। আচ্ছা, শারমিন আক্তার শাহজাদপুর থেকে, আসিফ চৌধুরী, তানজিলা, ইভামনি, আচ্ছা অনেকে আছে আমাদের সাথে, পল্লবী আছে, রফিকুল ইসলাম। যেহেতু ক্লিয়ার, আমরা শুরু করে দিচ্ছি। আমরা আমাদের গত ক্লাস লেকচার সেটা একদিনে শেষ করতে পারি নাই। এরকম আমাদের মাঝে মাঝেই হয়ে যেতে পারে যে একটা লেকচার একদিনে শেষ করতে পারতেছি না, তখন আমাকে আর একটা লেকচারের শরণাপন্ন হওয়া লাগতে পারে, ঠিক আছে? তো এই জন্য আপনারা মেন্টালি প্রিপারেশন রাখবেন যে 21টা লেকচার ওইখানে দিয়েছি, সেখানে আমার লেকচার আরও বেড়ে যেতে পারে, ঠিক আছে? তো গতকালকের ক্লাস লেকচার আমাকে কয়েকজন দেখলাম যে লেকচার উঠিয়ে আমাকে পাঠিয়েছেন। তো আমি চাচ্ছি যে একজন বা দুইজনকে আমি গ্রুপের অ্যাডমিন করে দেব, তারা প্রয়োজনে এগুলো পোস্ট দিতে পারবে। প্রতিদিনই যে ক্লাস লেকচার শেষ হবে তাতে সবাই উপকৃত হবে। আমি 2জন বা 3জনেরটা পেয়েছি, আমি চাচ্ছি আপনারা আরও যারা একটু হাতের লেখা ভালো, যাতে সবারই উপকার হয়, যেটা ভালো হয় সবার জন্যে, এরকম কয়েকজন আমাকে একটু হোয়াটসঅ্যাপে প্রয়োজনে আপনার যে লেখাটা ক্লাস লেকচারটা সেটা সুন্দর করে ছবি তুলে একটু পাঠিয়ে দিলে, তাহলে পরবর্তীতে আপনি নিয়মিত গ্রুপে আপলোড করলে সবাই উপকৃত হবে। আপনিও ইনশাল্লাহ আল্লাহ তাআলার স্পেশাল রহমত পাবেন, ঠিক আছে? সবাই হয়তো দোয়া করবে আপনার জন্যে। এখন যে কোনো বই পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, গতকালকে আমরা ছিলাম মৌলিক সংখ্যায়, তাই না? মৌলিক সংখ্যা প্রায় শেষ করে দিছিলাম। এখন যদি কোশ্চেন হয় নিচের কোনটি মৌলিক সংখ্যা, নিচের কোনটি মৌলিক সংখ্যা, নিচের কোনটি মৌলিক সংখ্যা
অপশনে থাকলো ধরেন 91 হতে 87, জড়তা কাটেন, একটু খুব দ্রুত কমেন্ট করেন। 63, 59, তাহলে কি অ্যান্সার দেব আমরা? এই প্রশ্নটা আসছিল 30তম বিসিএস প্রিলিতে। দ্রুত সবাই কমেন্ট করি, একটু জড়তা কাটাই। জমে গেছিলাম আমরা সবাই, একটু দেখি জড়তা কাটিয়ে উঠি। বোর্ড ঝাপসা, বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। বোর্ডে আবার কি হলো? দেখেন, নিতান্ত বেশি সমস্যা হইলে তখন কমেন্ট করেন, তাছাড়া যদি বুঝতে পারেন তাহলে। হ্যাঁ, এই যে দেখেন, হ্যাঁ ক্লিয়ার। এই যে ফাতেমা ইসলাম, হ্যাঁ ছোটখাটো বিষয় আমরা যেন না করি ক্লাসে, শুধু শুধু মানে মোটামুটি বোঝা গেলে, দেখেন ক্লাস লেকচার মোটামুটি বুঝতে পারলে মোটামুটি ওইটা নিয়ে চিন্তা করেন না। যদি নিতান্ত প্রবলেম হয় তখন বলবেন, তখন আমি দেখবো যে কোথাও কোনো প্রবলেম হয়েছে কিনা। নিচের কোনটি মৌলিক সংখ্যা? দেখেন এখানে 91কে ভাগ যায়, 7 এবং 91, 87কে যায়, 63কেও যায়, 59 হচ্ছে মৌলিক সংখ্যা, আমাদের যে সিরিয়ালটা ছিল। তারপরে আবার যদি আমরা দেখি নিচের কোনটি মৌলিক সংখ্যা, এবারও দিলাম ধরেন উম নাম্বারে দিলাম 143, ঘতে দিলাম 47। এবার কত কত অ্যান্সার হবে একটু বলেন তো, কোনটা কোনটা মৌলিক সংখ্যা, নিচের কোনটা কোনটা মৌলিক সংখ্যা, একটু দ্রুত কমেন্ট করেন তো। 143 এবং 47। এই প্রশ্নটা নিচের এই অংশটুকু দিয়ে দশম বিসিএসে আসছিল, 31তম বিসিএসে আসছিল, বেশ কয়েকবার আসছে, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মেরিনা, ইসমতারা, আসমা পারভিন, আবু জাফর, স্নিগ্ধা, খাদিজা, থ্যাংক ইউ। খাদিজা আক্তার এবং খাদিজা ইসলাম, দুইজনকে ধন্যবাদ। আচ্ছা এরিনা, চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে ওকে। দেখেন এখানে আপনারা অ্যান্সার করছেন 47 এবং 59। আমি একটা দিয়ে অনেকগুলো বোঝানোর চেষ্টা করছি। 47 যেহেতু ওই সিরিয়ালে ছিল, এই জন্য 47ও মৌলিক সংখ্যাটা আমরা জানি, আবার 59ও মৌলিক সংখ্যা, কিন্তু সমস্যা বাজাইছে 143। আপনারা কেউ কেউ 143 কমেন্ট করছেন যে মৌলিক, আমরা দেখি 143কে ভাগ যায় কিনা। 3 দিয়া ভাগ যাচ্ছে, 3 4 12। আমরা জানি যে যে সংখ্যার যোগফল, যে সংখ্যার অঙ্কগুলার যোগফল 3 দ্বারা ভাগ যাবে যায়, সেই সংখ্যাটাও 3 দ্বারা ভাগ যায়। যেমন 143 হচ্ছে 4 আর 3 7 আর 1 8, তাহলে 8কে কি 3 দ্বারা ভাগ যায়? যায় না, তাহলে 143কেও যাবে না। কোনো জোড় সংখ্যা দিয়ে তো যাবেই না, তাহলে 5 দ্বারাও যাচ্ছে না, 6 দ্বারা যাবে না, 7 দ্বারা, 7 দুগুণা 14 থাকে 3, যাচ্ছে না। 9 দ্বারা, 9 কে 9 53, যাচ্ছে না। 11 দ্বারা, 11 কে 11, 3 11 33। দেখেন 143কে 11 দ্বারা ভাগ যায়, 11 দ্বারা যেহেতু ভাগ যায় তাহলে এটা মৌলিক সংখ্যা নয়, এগুলো একটাও মৌলিক সংখ্যা নয়। এবার একটা কথা বলি, আমাদের মোট অঙ্ক হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8,
9, এই 10টাই তো অঙ্ক, তাই না? এর মাঝে কোনো সংখ্যার শেষের অঙ্ক যদি 0 হয় তাহলে সেই সংখ্যাটা কোনোদিনই মৌলিক হবে না। তারপরে 2 হইলে মৌলিক হবে না, 4 হইলে মৌলিক হবে না, 5 হইলে মৌলিক হবে না, 6 হইলে মৌলিক হবে না, 8 হইলে মৌলিক হবে না। তার মানে এই সংখ্যাগুলা, এই অঙ্কগুলা যদি কোনো সংখ্যার শেষে থাকে তাহলে সেই সংখ্যাটা কখনোই মৌলিক হবে না। যেমন আমরা কেটে দিছি কত, 4, আমরা যদি বলি 2, 4, 6, 9, 7, 4, তাহলে এই সংখ্যাটা কি মৌলিক? না, এই সংখ্যা মৌলিক না, কারণ শেষে 4 আছে এবং 4 থাকলে মৌলিক হয় না। আমরা যদি বলি 7, 3, 9, 5, 5, 6, 5, এটা কি মৌলিক? না, কারণ শেষে 5 আছে, 5 থাকলে কখনোই মৌলিক হয় না। অর্থাৎ যে কয়টা আমরা কেটে দিছি এই কয়টা অঙ্ক যদি কোনো সংখ্যার শেষে থাকে তাহলে সেই সংখ্যাটা কখনোই মৌলিক হবে না। মৌলিক হবে কখন? যদি কোনো সংখ্যার শেষে 1 থাকে, 3 থাকে, 7 থাকে এবং 9 থাকে। এখন 1, 3, 7, 9 থাকলেই কি সবসময় মৌলিক হবে? না, 1, 3, 7, 9 থাকলেই সবসময় মৌলিক হবে না। আমাদের কথা হচ্ছে কোনো একটা সংখ্যা মৌলিক হতে গেলে তার শেষে 1, 3, 7 অথবা 9 থাকতে হবে। কিন্তু 1, 3, 7, 9 থাকলে সবসময় মৌলিক হবে তা না, কিন্তু মৌলিক হতে গেলে অবশ্যই শেষে এরকম সংখ্যা থাকবে। যেমন দেখেন, এই যে 9 ছিল, এটা একটা মৌলিক হয়েছে, 7 ছিল, এটা একটা মৌলিক হয়েছে। কিন্তু 9 থাকলে কি সবসময় মৌলিক? যেমন 99, শেষে তো 9 আছে, 9 কি 99 কি মৌলিক? না, কারণ 99 কে ভাগ যায়। আবার 7 শেষে থাকলে কি মৌলিক হবে সবসময়? 17 শেষে 7 আছে, তাহলে এটা মৌলিক। কিন্তু যদি বলি 27, এটা কি মৌলিক? না। অর্থাৎ মৌলিক হতে গেলে অবশ্যই 1, 3, মৌলিক হতে গেলে অবশ্যই 1, 3, 7 এবং 9 থাকবে। কিন্তু 1, 3, 7, 9 থাকলে সবসময় মৌলিক হবে এমনটাও আমরা বলতে পারি না। নেক্সট, এবার আসে সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সহমৌলিক সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যার গসাগু 1, যে সমস্ত সংখ্যার গসাগু 1, অথবা সহজ ভাষায় যদি বলি যে সমস্ত সংখ্যার গুণনীয়ক 1, অথবা আরো সহজ ভাষায় যদি বলি যে সমস্ত সংখ্যাকে যা দ্বারা ভাগ করা যায় তাদের মাঝে 1 ছাড়া আর কোনো মিল থাকে না, তাদেরকে বলা হয় সহমৌলিক সংখ্যা। যেমন 8 এবং 9, আমরা বলছি গসাগু 1 হবে, গসাগু 1 হবে, অথবা অথবা গুণনীয়কগুলোর মাঝে 1 ছাড়া আর কোনো মিল থাকবে না। গুণনীয়ক মানে এদেরকে যা দ্বারা ভাগ করা যায়। যেমন 8 কে কি দ্বারা ভাগ করা যায়? 1, 2, 4 দুগুণে 8, 4 এবং 8, এবং 9 কে কত কত দ্বারা ভাগ করা যায়? 1, 3 এবং 9। দেখেন এই দুইটার মাঝে 1 ছাড়া আর কোনো মিল নাই। যদি এরকম 1 ছাড়া আর কোনো মিল না থাকে তখন এই সংখ্যাগুলো হচ্ছে সহমৌলিক। ঠিক আছে? আবার যদি বলি এই দুইটা সংখ্যা তাহলে সহমৌলিক। আবার যদি বলি 16, 25, 16 কে দেখেন 1, 8 দুগুণে 16, 4 4 16, 8 দুগুণে 16 এবং 16। আবার 25 কে 1, 5 5 25 এবং 25। খেয়াল করে দেখেন 1 ছাড়া আর কোনো মিল নাই, তাহলে এই দুইটা সংখ্যা সহমৌলিক। আবার যদি বলি 9 এবং 12, খেয়াল করে দেখেন 9 কে ভাগ করা যায় 1, 3 3 9 এবং 9 দ্বারা। আবার 12 কে ভাগ করা যায় 1, 6 দুগুণে 12, 3 4 12, 6 দুগুণে 12 এবং 12। খেয়াল করে দেখেন এখানে 1 ও মিল আছে, আবার 3 ও মিল আছে, তার মানে 1 ছাড়া আরো কোনো মিল আছে। তাহলে এই দুইটা সংখ্যা সহমৌলিক নয়। বুঝছি আমরা?
থ্যাংক ইউ জাফর আলী, আপনার বোঝানোর ধরন অনেক ভালো, থ্যাংক ইউ ভাই। বুঝছি আমরা। এখন যদি প্রশ্ন করি নিচের কোনটি সহমৌলিক নয়, নিচের কোনটি সহমৌলিক নয়, সহমৌলিক নয়, নিচের কোনটা সহমৌলিক নয় বুঝে নেবেন। আমি মাঝে মাঝে এরকম চিত্র আট করে বলবো যেটা গরু, আপনাকে মাইনে নিতে হবে, কিন্তু এখানে জেদ করলে পরে আপনারই ঠকা, আমি একটু সময় বেশি পাবো। তাহলে নিচের কোনটি সহমৌলিক নয়? 21, 14। কারণ অঙ্ক করতে হবে আপনাকে ওই ছোটবেলার মতন অত গোছায় অঙ্ক করলে হবে না। এখন অঙ্ক করতে হবে কি, এই যে 2 লিখছি, 4 লিখছি, 6, 8। কারণ খাতায় আপনাকে, আপনি একটা জিনিস চিন্তা করছেন, প্রিলিতে 15, 30টা ম্যাথ থাকে, এই 30টা ম্যাথ আপনাকে করতে হবে কোথায়? ওই প্রশ্নের মাঝে, আলাদা কোনো জায়গা আপনাকে দিবে না। তাহলে এই যে এইটুকু জায়গার মাঝে 2-3টা অঙ্ক করে ফেলতে হবে। এই জন্য এখন অত ব্যাখ্যা চাবেন না, স্যার সুন্দর করে লেখেন, বড় লেখেন, এগুলো হচ্ছে অজুহাত, এগুলো সব বাদ দিতে হবে দিয়ে এখন সিরিয়াস এবং সিনসিয়ার হইতে হবে। ওকে, ঠিক আছে। বুঝছি আমরা। তাহলে 21, 14 আর কত দিলাম? 10, 15 গতে দিলাম 27, 12 ঘ 9, 16। নিচের কোনটি সহমৌলিক নয়? থ্যাংক ইউ লাবণী আক্তার নীলা। অ্যাক্সিডেন্ট ক্লাস হচ্ছে, কোনো নিয়োগ শর্টকাট ভাই, কিছু জিনিস আপনি শর্টকাট চান না, বিপদে পড়ে যাবেন। এগুলা খুব ছোট ছোট অঙ্ক আসে, যেখানে দরকার হবে আমি দিয়ে দেব। এটা আমরা এই সামনের চ্যাপ্টার যখনই পড়বো লসাগু গসাগু তখন দেখা দিব যে কত শর্টকাটে করা যায়, বুঝছেন? আয়ুব খান, সামনে আমাদের লসাগু গসাগু আছে, ওই চ্যাপ্টারে এখানে গণনিয়োগ লাগবে, তখন আমরা দেখা দিব। দ্রুত অ্যান্সার করি, সবাই সবাই দ্রুত। দেখেন আপনারা অধিকাংশ অ্যান্সার করছেন গ, এটাতে বলছেন সহমৌলিক নয়, গ তাই না? 27 আর 12 কেন? এক ছাড়াও 3 দিয়ে 3 নং 27, এটাকে যাচ্ছে 3 দিয়ে 3 4 12কে যাচ্ছে, তাহলে এটা সহমৌলিক নয়, এটা সহমৌলিক নয়, ঠিক আছে। কিন্তু এটা খেয়াল করেন নাই 21 আর 14 রে, 21টেও 7 দিয়ে ভাগ যায়, 14রেও 7 দিয়ে ভাগ যায়, এটা কি সহমৌলিক? না, এটা সহমৌলিক নয়। তাহলে এই প্রশ্নটার উত্তর আবার দেখেন 10 আর 15, 5 দ্বারা 10কেও ভাগ যায়, 15কেও ভাগ যায়, তাহলে এই প্রশ্নটার উত্তর 3টা আসতেছে, এই প্রশ্নটার উত্তর দেখেন 3টা আসতেছে। আমি প্রশ্নটা একটু ঘুরে করছি, যদি প্রশ্ন করতাম নিচের কোনটা সহমৌলিক, নিচের কোনটা সহমৌলিক, সহমৌলিক হইতে গেলে কি হইতে হবে? গসাগু হবে 1 বা গুণনীয়ক হবে 1, তখন অ্যান্সার হইতো কোনটা? এই যে 9, 16। কিভাবে? 9কে ভাগ করা যায় 1, 3 এবং 9 দ্বারা, আর 16কে 1, 2, 4, 8 এবং 16 দ্বারা। দেখেন এখন 1 ছাড়া আর কোনো মিল নাই, এইটা হচ্ছে সহমৌলিক, এটা সহমৌলিক, ঠিক আছে। আর সহমৌলিক নয় কোনগুলা? এই বাকি সবগুলো হচ্ছে সহমৌলিক নয়, ঠিক আছে। এই 3টা হচ্ছে সহমৌলিক নয়, কিন্তু পরীক্ষায় আসছিল কোনটা সহমৌলিক, আমি দিছি উল্টে 31তম বিসিএস আসছিল ওই প্রশ্নটা। একটু মস্করা করলাম আপনাদের সাথে, যে দেখি ধরতে পারেন কিনা। আপনারা একটা অ্যান্সার দিচ্ছেন। হ্যাঁ, এই যে এখন মাহবুব লিখছে ক খ গ মৌলিয়া। হ্যাঁ, আমি ডিটেইলই করাই ভাই, শর্টকাট পরে দিই, আগে ডিটেল করাই। মাহবুব হাসান ক খ গ। ওকে, নেক্সট পরের টপিকে আসি আমরা, ভাজক সংখ্যা নির্ণয়। হ্যাঁ, আরেকটু ফাস্ট আগাতে হবে আমাদেরকে। ভাজক সংখ্যা নির্ণয়, কিভাবে ভাজক সংখ্যা নির্ণয় করব? ভাজক সংখ্যা নির্ণয়, ভাজক সংখ্যা অনেক সময়
বলে যে এই সংখ্যাটার ভাজক সংখ্যা কতটি। ভাজক সংখ্যা মানে এই সংখ্যাটাকে কয়টা সংখ্যা দ্বারা ভাগ করা যায়। ভাজক সংখ্যা মানে এই সংখ্যাটাকে কয়টা সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সেটা আমরা কিভাবে বের করবো। শাওন সাহা, সুন্দর ক্লাস স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, সহমরিক হচ্ছে 9 আর 16, বাদ বাকিগুলো সহমরিক নয়। আমি ওই প্রশ্নটাই করছিলাম জানার জন্য। আচ্ছা, ভাজক সংখ্যা আমরা কিভাবে বের করব। ভাজক সংখ্যা বের করব, যেমন যদি প্রশ্ন করে যে 88 সংখ্যাটির সর্বাধিক কতটি ভাজক আছে। 88 সংখ্যাটির ভাজক সংখ্যা কতটি। খুবই সিম্পল, এই দুইটা অঙ্ক আমি এখানে দেখাবো কতটি। এই দুইটা যদি বুঝতে পারেন তাহলে বাদ বাকি কোনো অঙ্ক সমস্যা হবে না। তাহলে 88-র ভাজক কয়টা আছে সেটা আমরা কিভাবে বের করব। আমরা বের করতে পারি বিভিন্ন উপায়ে। বের করতে পারি। প্রথমে আমরা বের করতে পারি কিভাবে, 88 কে এমনি ভাগ করে দেখি, এক দ্বারা যায়, এক দ্বারা যে কোনো পূর্ণ সংখ্যাকে যাবে। তারপরে 44 দুগুণা 88, তাহলে 44 দ্বারা যাচ্ছে, 44 দুগুণা 88, আর 88 অক্ষে 88, 88 দ্বারা যাচ্ছে। তারপর 3 দ্বারা কি যাবে, যাবে না। 4 দ্বারা, 4 20 80, 4 22 88, হ্যাঁ 4 দ্বারা যায় এবং 22 দ্বারা যায়, 4 22 88, তাই না। এবং তারপর 5 দ্বারা যাচ্ছে না, 6 দ্বারাও যাচ্ছে না, 7 যাচ্ছে না, 8 11 এবং 88, 8 এবং 11, ওকে। তাহলে 8 যাচ্ছে না, দেখেন 9 10 দ্বারাও যাচ্ছে না, 1 2 3 4 5 6 7 8, এইখানে 8টা ভাজক আছে। তাহলে প্রথম দর্শনেই কিন্তু আমরা অ্যান্সার দিয়ে দিতে পারবো, কিন্তু এইভাবে বের করার সময় সাপেক্ষ এবং ভুল হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আমরা কি করব, 88 লসাগু করব। সামনের লেকচার আছে আমাদের লসাগুর উপরে। 40 দুগুণে 88, 22 দুগুণে 88, তারপর 11 দুগুণে 22। তার মানে 88 সমান আমরা কত পাইলাম, 88 সমান পাইলাম 2 গুণন 2 গুণন 2 গুণন 11, তাই পেলাম না। 2 গুণন 2 গুণন 2 গুণন 11, তার মানে পেয়েছি 2 পাইছি কয়টা, 3টা, 2 টু দি পাওয়ার 3 সূচকের নিয়ম অনুযায়ী, গুণন 11 পাইছি একটা, ওকে। এবার আমরা ভাজক সংখ্যা কিভাবে নির্ণয় করব, নির্ভুলভাবে, ভুল হওয়ার সম্ভাবনা নাই যেখানে, কিন্তু এইভাবে আমার ভুল হয়ে যেতে পারে, সময় সাপেক্ষ এবং ভুল হয়ে যেতে পারে। এই জন্য আমরা কি করব, এইখানে এসে ভাজক সংখ্যা নির্ণয় করব কিভাবে। ভাজক সংখ্যা হচ্ছে এই যে এইখানে যে পাওয়ার আর এইখানে যে পাওয়ার, খুব ভালো করে খেয়াল করেন, ওই পাওয়ার দুইটা লিখবো। কত ছিল এখানে, পাওয়ার 3, মাঝখানে গুণ চিহ্ন কিন্তু ঠিকই থাকবে, আর এখানে পাওয়ার হচ্ছে 1। এই দেখেন পাওয়ার দুইটা লিখলাম, ওকে। এবার প্রত্যেকের পাওয়ারের সাথে 1 যোগ করব, প্রত্যেকের পাওয়ারের সাথে 1 যোগ করব। এইবার ক্যালকুলেশন করে যা হয়, এখানে হলো 4 আর এখানে হচ্ছে 2, 4 দুগুণা 8টি, দেখেন এই যে 8টি মিলে গেল, ঠিক আছে। তাহলে এইভাবে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি বুঝে থাকেন তাহলে নির্ণয় করেন 72 সংখ্যাটির কতটি ভাজক আছে। 72 সংখ্যাটার কতটি ভাজক আছে, দ্রুত। এই নিয়মটা সহজ। মাহবুব স্যার, পরীক্ষায় সহজ সঠিক উত্তর না থাকলে করণীয় কি। যে কোনো পরীক্ষায় যদি দেখেন যে সঠিক উত্তর নাই, যদি আপনার কাছে মনে হয় যে 100% শিওর এইখানে উত্তর, সঠিক উত্তর নাই এবং উত্তরের কাছাকাছিও নাই, যেমন আপনাকে প্রশ্ন করি একটা, যদি বলা হয় যে বাংলাদেশের রাজধানীর নাম কি, এখন অপশনে দিয়ে দিল, আমি একটা জিনিস দিয়ে ভালো করে বোঝাবো, আপনারা সবাই শুনেন। অপশনে দিয়ে দিল রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল। তার মানে এখানে বুঝতেছেন যে জীবনে ওই 4টা হবে না এবং এই 4টার আশেপাশেই নাই। তাহলে কি করবেন, ওই প্রশ্নের উত্তর দাগাবেন না। বুঝছেন আমি কি বললাম। আর যদি কখনো দেখেন যে এরকম অপশন আছে যে বাংলাদেশের রাজধানীর নাম কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কারেন্ট চলে গেল বাবা। আচ্ছা, অন্ধকারে আমি দুইটা কথা বলি। যদি দেখেন যে প্রশ্ন থাকে যে বাংলাদেশের রাজধানীর নাম কি, এবং অপশনে যদি দিয়ে দেয় যে রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, এবং ঘ নাম্বারে যদি থাকে ঢাকা উত্তর, তাহলে আপনারা জানেন যে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, কিন্তু অপশনে টোটালি কোনোটা নাই, তবে কাছাকাছি আছে একটা ঢাকা উত্তর, ওইটা অ্যান্সার করবেন। সহজ জিনিস আমি বুঝাইতে পারছি। আচ্ছা, আমি দেখি
ল্যাম্প সিস্টেম করে দেই, ক্লাস নেওয়া যায় কিনা। ওয়াও, সেই অন্ধকার। নাম দেব কি শুধু কেমন হলো। আসি কারেন্ট ডিস্টার্ব করতেছে বলে। ডিস্টার্ব করতেছে বলে। আচ্ছা, আপনারা কমেন্ট করেন, ক্লাস কি কন্টিনিউ করব? এই আলোতে আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন। যদি বলেন যে ক্লাস কন্টিনিউ করেন তাহলে করব, আর না হলে আজকে থাকবে এখানে, ঠিক আছে। আপনারা যদি 5 জনও কমেন্ট করেন যে স্যার ক্লাস কন্টিনিউ করেন না, তাহলে আমি ক্লাস বন্ধ করে দেব। 72 সংখ্যাটার ভাজক সংখ্যা 12টা পাওয়া গেছে। থ্যাংক ইউ। যারা যারা অ্যান্সার করছে 12টা, তারা ঠিক আছে। ওকে, আমি 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 আপনাদের কমেন্ট দেখি একটু। 5 জন হলেও কমেন্ট করেন, সমস্যা নাই, আমি নাম বলবো না, বা বললেও আপনাদের উপরে কোনো বিরক্ত হবো না। যে কমেন্ট করে যে স্যার সমস্যা হচ্ছে, ক্লাস চালায়েন না। না, গরমটা হচ্ছে না, কারণ চার্জার ফ্যান আছে তো, গরম মোটামুটি আমি কাজ চালাইতে পারবো, সমস্যা নেই। তো আপনাদের প্রবলেম হলে কমেন্ট করেন, না হলে আমি আজকে ক্লাসটা শেষ করবো অবশ্যই, ঠিক আছে। হুট করে কারেন্ট চলে গেছে, আজকে একটু ডিস্টার্ব করছে। আচ্ছা, তাহলে একটু কষ্ট করে ক্লাসটা করে নেন, আমি শেষ করে দিই। ওকে, সবাই দেখলাম কমেন্ট করছেন যে স্যার চালান, চালিয়ে যান। আচ্ছা, তাহলে একটু কষ্ট করে মেনে নেন, ক্লাসটা একটু মেনে নেন। ওকে, ঠিক আছে, আজকে আমরা শেষ দিতে হবে। এরপরে আসি আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ভগ্নাংশের ছোট বড়। একটু বড় করে লিখতেছি এখন, ভগ্নাংশের ছোট বড় নির্ণয়। অনেক কোশ্চেন, কিন্তু আবারও করেন, একটু মনোযোগ দিয়ে করেন। ভগ্নাংশের ছোট বড় নির্ণয়, একটা ভগ্নাংশ থাকে আর একটা ভগ্নাংশ দেওয়া থাকে, এর মাঝে ছোট বড় নির্ণয়, ঠিক আছে। আচ্ছা, ছোট বড় আমরা কিভাবে নির্ণয় করতে পারি? প্রশ্ন হয় ভগ্নাংশ দিয়ে যে কোনটি বড় অথবা কোনটি ছোট, ঠিক আছে, কোনটি বড়। যেমন অপশনে দেওয়া থাকলো 2/11, হতে দেওয়া থাকলো 3/11, গতে 2/13, ঘতে দেওয়া থাকলো 5/15, ঠিক আছে। এখন ওরা বললো যে নিচের কোনটা বড়, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বড়টা নির্ণয় করব? ও সরি, সাউন্ড কম আসতেছে, কারণ আছে এই যে আমি এটা খুলে রাখছিলাম, সরি। দেখেন, ভগ্নাংশের ছোট বড় নির্ণয়, সাউন্ড ঠিক আছে এখন? না, এখন সাউন্ড ঠিক আছে না? দেখেন, ভগ্নাংশের ছোট বড়, তাহলে এই দুইটার মাঝে আমরা তুলনা করি। প্রথমে
বড় যদি নির্ণয় করতে হয় দুইটার মাঝে আমরা তুলনা করব, তুলনা করে যেটা বড় সেটা আমরা ডাকবো। যে কোনো দুইটা আগে তুলনা করব, যেমন ক আর খ, এই দুইটা তুলনা করি। ক আছে 2/11 আর খ আছে কত? খ আছে 3/11, তাই না? চোখের দেখা এমনিতেই বুঝতেছি যে 11 ভাগের 2 ভাগ আর 11 ভাগের 3 ভাগ, অবশ্যই এটা বড় হবে। তারপর আমরা যে টেকনিকটা ফলো করব সেটা সবসময় খেয়াল করব। বজ্রগুণ করব, বজ্রগুণ করে মান বসাবো। 11 দুগুণে, যেমন এই দেখেন 11 দিয়া 2কে গুণ করতেছি, 11 দুগুণে 22, আর 11 দিয়ে আবার 3কে 3 11 33। তাহলে দেখেন এই 22 আর 33-এর মাঝে বড় হচ্ছে 33। 33 আছে কার মাথার উপরে? 3/11, তাহলে 3/11টা হচ্ছে বড়। তাহলে যেহেতু বড়র তুলনা করব, আমি আপনাকে বলি, আমি যদি বলি যে 2, 4, 6, 9, এখন আমি যদি আপনাকে বলি যে কোনটা বড়, কোনটা এখানে বড়, আপনি এমনি জানেন, যদি না জানেন তাহলে কি করতেন, যে 2-এর চেয়ে 4 বড়, তাহলে এরপরে আর এই 2কে রাখার দরকার নাই। এখন 4-এর চেয়ে 6 বড়, তাহলে 4কে রাখার দরকার নাই। 6-এর চেয়ে যেটা বড় হবে সেটাই তো সবচেয়ে বড়, এই যে 6-এর চেয়ে 9 বড়। তেমন কাজই এখানে আমরা করি। সেটা কি করি, এইটার চেয়ে যেহেতু এটা বড় আর সবচেয়ে বড়টা যেহেতু নির্ণয় করব, তাহলে এইটার আর দরকার নাই। এখন এই 3/11, 3/11কে তুলনা করব পরেরটার সাথে, কত? 2/13। এটাও কি করব, বজ্রগুণ করব। 3 13 39, খেয়াল করি, 11 দুগুণে 22। এবার বড় কোনটা? এবারও দেখেন 39 বড় আর 22 ছোট, তার মানে 3/11 বড়, অর্থাৎ এবারও 3/11 বড় আর 2/13টা হচ্ছে ছোট। আবার এই 3/11কে লাস্টেরটার সাথে তুলনা করি। এখন যেহেতু এটা এই তিনটার মাঝে এইটা সবচেয়ে বড়, এইটাকে এটার সাথে তুলনা করব। 3/11 তার সাথে তুলনা করব 5/15, তাই না? 3/11কে তুলনা করব 5/15 সাথে। এবার আবার বজ্রগুণ করি, 3 15 45 আর হচ্ছে 5 11 55। তাহলে এইবার সবচেয়ে বড় কত? এইবার বড় হচ্ছে 55 বা 5/15, অর্থাৎ এই 5/15 হচ্ছে সবচেয়ে বড়। ঠিক আছে? যদি বুঝে থাকি তাহলে নিচের কোনটা সবচেয়ে ছোট? অপশন এইটাই, প্রশ্ন দিলাম নিচের কোনটি সবচেয়ে ছোট। একটু কমেন্ট করি ভাই, সবাই কমেন্ট করি। ওকে, একটু সবাই কমেন্ট করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিচের কোনটি ছোট কমেন্ট করি। হাফিজুল আসাদ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছে, এখানে অনেকেই কমেন্ট করছে। মিশুমণি, মিশুমণি আবার কমেন্ট করছে ক, ক কি ছোট? হ্যাঁ, না, ক কি ছোট? না না না, যারা যারা ক অ্যান্সার করছে ভালোভাবে মিলাই দেখেন, ক কি আর ছোট? সবচাইতে ছোট হচ্ছে 2/13 হবে এটার অ্যান্সার। বোঝেন নাই নাকি? নাকি করেনি নাই? করে অ্যান্সার দিতে হবে ভাই। সবচাইতে ছোট হবে কোনটা? 2/13। 2/13 হচ্ছে সবচেয়ে ছোট এদের মাঝে। 2/13 হচ্ছে সবচেয়ে ছোট। দুই বাই তেরো হচ্ছে সবচেয়ে ছোট। ওকে, এটা করে দিতে হবে কি? আশা করি না, কিন্তু আমি একটা জটিল অঙ্ক এখন দেব, যেটা আসছিল বেশ কয়েকবার, এবং ওইটা বিভিন্ন বইয়ে এমন ফরম্যাটে করে দেওয়া আছে যেটা করতে গেলে আপনাকে প্রচুর ঝামেলা পোহাইতে হবে। এজন্য আমি চাইবো যে আমি একটা সহজ নিয়ম আপনাদেরকে দেখায় দেব। নিয়ম সহজ হইলেও জটিল, মানে এটা অঙ্কটাই হচ্ছে জটিল একটু।
প্রশ্ন হয় কোনটি বড়? অপশন 0.3, কতে আছে 1/3, গতে আছে √3, √0.3, ঘতে আছে 2/5। ওকে, থ্যাংক ইউ লাবণী, থ্যাংক ইউ। ক্লিয়ার তামান্না, ওকে ওকে। এটা 15তম বিসিএস এবং 26তম বিসিএস আসছিল এই প্রশ্নটা, 15, 26, এবং এই অঙ্কটা অধিকাংশ বইতে এখানে মান বের করে দেওয়া আছে, মান বের করে তারপরে দেওয়া আছে, যেটা কিনা খুবই জটিল একটা বিষয়। কিন্তু আমরা কিভাবে করব, যে ফরম্যাট আপনাদেরকে দেখাইলাম ওই ফরম্যাটে কিভাবে করতে পারি সেটা দেখি। আমরা কি বলছিলাম, প্রথমে যে কোনো দুইটা তুলনা করব এবং বড় জিনিসটা সেটাই রাখবো। এখানে কত আছে 0.3, এটা সমান কি লিখতে পারি, 3/10 লেখা যায়। ওকে, ক নাম্বারে ছিল 0.3, এখান থেকে লিখলাম 3/10, ওই যে দশমিকের জন্য একটা 1। আর খ নাম্বারে আছে কত 1/3, খতে আছে 1/3। তাহলে এই দুইটা তুলনা করি, 3 তিরিক্ষে 9 আর দশকে 10। তাহলে বড় কোনটা, যেহেতু বড়ের মান চাইছে, বড় হচ্ছে 10। 10 কোথায় আছে 1/3, তাহলে 1/3 রাখবো, বাকিটা কেটে দেব। এবার 1/3 কে, এই 1/3 কে আমরা এটার সাথে তুলনা করব, 1/3 কে তুলনা করব এটার সাথে। কিন্তু যেহেতু আমরা বড়টা নির্ণয় করব, এইটা একটু জটিল জিনিস, তাই না? রুটের ভিতরে আবার দশমিক, এটা করা জটিল, এই জন্য এটা থাক, এটা নিয়ে আমরা পরে কাজ করব। এই ক্ষয়ের সাথে তুলনা করি আগে ঘ নিয়ে। খ কত আছে 1/3, তাই না? আর ঘ কত 2/5। এখান থেকে দেখি কোনটা বড়, সেটা আগে রাইখা নেই। বজ্রগুণ করলে 5 5 আর 3 দুগুণে 6। খেয়াল করেন, 5 5 আর 3 দুগুণে 6, কোনটা বড়? 6 বড়, 5 ছোট। তাহলে 6 পাইছি আমরা 2/5 উপরে, অর্থাৎ 2/5 বড়, আর এটা ছোট, কেটে দিলাম। এবার এইটাকে তুলনা করব এই গয়ের সাথে। একটা পাইছি আমরা 2/5, একটা পাইছি আমরা 2/5, আর একটা পাইছি কত √√0.3। আচ্ছা, আপনাদের মনে হয় প্রবলেম হবে, বুঝতে একটু সমস্যা হবে। দেখেন √, কারণ এটারও চার্জ বোধহয় শেষ, আমি খেয়াল করি নাই। এখানে আমি একটু হিন্টস দিই আপনাদের। একই জিনিস তুলনা করার সময় দুইটাই বর্গ করলে কোনো সমস্যা নাই। তাহলে 2/5কেও যদি বর্গ করি, এটাকেও বর্গ করি, তাহলে কোনো সমস্যা নাই। তাহলে 2 2 4, আর এখানে কত পাই 5 5 25, আর এখানে কত পাবো রুট আর স্কোয়ার কাটা, তাহলে 0.3, আর এটাকে লেখা যায় 3/10, তাই লেখা যায় না? এখন এই 4/25 আর 3/10, এই দুইটা তুলনা করে দেখবেন কোনটা সবচেয়ে বড়। এটার অ্যান্সার হবে এইটা, আপনারা একটু বাসায় করবেন। তো দুঃখ প্রকাশ করছি, লেখায় যে ধীরে ধীরে ঝাপসা আসতেছে, আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আগামী ক্লাসে আপনারা একটু ম্যারাথন প্রিপারেশন নেবেন, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে মঙ্গলবার, বৃহস্পতিবারে লেকচার 2 এবং এটা শেষ করে দেওয়ার। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা। আমি চেষ্টা করলাম সাধ্যমতো, এখন এখানে দেখাই দিছি, শুধু এই দুইটা তুলনা করবেন। আমরা একই জিনিস দুইটা বর্গ করতে পারবো তুলনা করার জন্য, ঠিক আছে? বর্গ করতে পারবো, প্লাস মাইনাস করতে পারবো, কোনো সমস্যা নাই। দুইটা বর্গ করে এখান থেকে পেলাম 4/25, আর এখান থেকে বর্গ করে 0.3। যদি এখান থেকে আমরা দশমিকটা তুলে দিই তাহলে পেলাম 3/10। তাহলে 4/25 আর 3/10, 4/25 এবং 3/10, এই দুইটা যদি তুলনা করি বর্গ, দেখেন 4 10 40, আর এখানে কত পেলাম 3 25 75। তাহলে বড় কোনটা? 3 25 75। তাহলে 3/10, 3/10 কোথায় পাইছি? এই 0.3, এটা কোথায় পাইছি? √0.3। তাহলে সবচেয়ে বড় হচ্ছে √0.3। এই অঙ্কটা বইগুলোতে এখান থেকে সরাসরি মান বের করে দেওয়া আছে। এটা কি মান বের করা যাতা ব্যাপার স্যাপার? আপনি বলেন, এটা কি যাতা ব্যাপার? এখন এই যে অন্ধকারে আমি আপনাদের সাথে একটু গল্প করে চলে যাই, ঠিক আছে? আমি আর এর মাঝে আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না। আমাকে দেখতে পান আর না পান, একটু গল্প করে চলে যাই, ঠিক আছে? একটু গল্প করে চলে যাই।
সবাই একটু মনোযোগ সহকারে পড়াশোনা করেন, বুঝছেন? আমি এই যে খুব করে প্রত্যাশা করি যে সবাই যেন আল্লাহ তাআলা ভালো একটা জায়গায় ভালো একটা অবস্থানে থাকার তৌফিক দান করে। তো এই জন্য খুব করে প্রত্যাশা করি আপনারা একটু মনোযোগ সহকারে পড়াশোনা করেন, মানে যেটা পড়বেন সেটা পড়ার মতন করেই পড়েন। ওই অগোছালো হয়ে লাভ নাই। এমন একটা পর্যায়ে চলে আসছেন, অনার্স পাস করলে তখন কিন্তু রিক্সাও চালাতে পারবেন না, লজ্জা শরমের। আর আবেগ না, পুরো সিনসিয়ার হয়ে যান যে হ্যাঁ আমি ডেডিকেটেড। ওই মন চাইলেও এক জায়গায় একজনে বলছে যে না এ দিয়ে হয়ে যাবে না, একটু সিনসিয়ার হন, পড়াশোনা করেন, ঠিক আছে? আসিফ চৌধুরী মিলন, তানজিলা তাবাসুম, সুমতি, আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ। ফাতেমা ইসলাম, স্যার এই নিয়মটা ইজি লাগছে, হ্যাঁ এই নিয়মেই করবেন। তাছাড়া বই যেটা দেখবেন ওটা দেখলে পরে মাথা নষ্ট হয়ে যেতে পারে ভাই। ফাতেমা ইসলাম, কারণ দশমিকের পরে রুট করা ওটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, বইগুলোতে তাই দেখবেন। মোসাম্মদ সাথী, আপনি অনেক ভালো থাকবেন। মৌলি দাস, সৈয়দা, আর খুব করে আমি প্রত্যাশা করি আপনারা লাইভ ক্লাস করবেন। লাইভ ক্লাসে আমার যত প্রেশার পরে পড়ুক আপনারা কমেন্ট করবেন, আমার খুব ভালো লাগে। আর ভাই প্লিজ আমার জব একাডেমি পেজ যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন, বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করবেন। সৈয়দা জীবন নেসা, ধন্যবাদ স্যার, শেষের অঙ্কটা আগে এভাবে কখনো বুঝি নাই, সত্যি তাই। ফাতেমা ইসলাম, এই ম্যাথটা আগে করার সময় জটিল লাগছিল, তাই লাগার কথা। আসিফ চৌধুরী মিলন, প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিলাম, দ্বিতীয় ব্যাচের স্টুডেন্ট এখনও নিজেকে ঝালাই করে নেওয়ার জন্য। স্যারের একে 47 মেথডের ফ্যান আমি, অতি সহজে ম্যাথ বোঝানোর জন্য স্যারের বিকল্প নেই। ধন্যবাদ ভাই। চৌধুরী হাসান, আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লাস, থ্যাংক ইউ। ফাতেমা, জি স্যার দোয়া করবেন। সাগরিকা, স্যার একটা গান শোনান। ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার মনে চাইলে আইও বন্ধু, আইও আমার বাড়ি, আমি এক পাগল মানুষ নাই বাড়ি গাড়ি, আমি এক বাউল মানুষ নাই বাড়ি গাড়ি, ওরে বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন কোলাই চুরি, তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন কোলাই চুরি, তোমার মনে চাইলে আইও বন্ধু, আইও আমার বাড়ি, তোমার মনে চাইলে আইও বন্ধু আমারও বাড়ি। ধন্যবাদ। পল্লবী রয় দীপিকা, দোয়া করবেন স্যার আমাদের জন্য অবশ্যই। স্নিগ্ধা চক্রবর্তী, স্যার যোগ সিদ্ধ সংজ্ঞাটা একটু বলেন স্যার দয়া করে, ইনশাল্লাহ দেখাই দিবনি। আজকে এখানে বিদায় নিতে চাচ্ছি। চৌধুরী হাসান, হলে তো ক্যালকুলেটর, হ্যাঁ হলে ক্যালকুলেটর থাকে না, এটা হলো বড় কথা। মারজানুর রহমান, ধন্যবাদ স্যার, আপনি পাশে থাকবেন, সর্বোচ্চ চেষ্টা করুন ইনশাআল্লাহ। রেশমা জুয়েল, অন্ধকার স্যার, হ্যাঁ অন্ধকার, অন্ধকার আমি নিজেও এমনিতে অন্ধকার, দুই অন্ধকার এক জায়গায় হয়ে গেছে। সাবরিনা সুলতানা জেরিন, স্যার উত্তর কি 3/10? 3/10 না, 3/10 আসছে কোথ থেকে, রুট আবার 0.3 থেকে, উত্তর হচ্ছে এটা। আমি ম্যাথটা সাইফ স্যারের ব্যাসের ক্লাসে বুঝতে পারছিলাম না, আজ বুঝলাম, থ্যাংকস স্যার। আমিনা আক্তার লিখছে, ধন্যবাদ। সাইমা বিনতে সায়েদ, ইনশাল্লাহ স্যার দোয়া করবেন অবশ্যই। হ্যাঁ শোনাই দিলাম। মিশুমণি, লাভলি জেম, অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ। আনিকা ইসলাম, স্যার আপনার বোঝানোর ধরন সম্পূর্ণ আলাদা, থ্যাংক ইউ। মারজানুর রহমান, বইয়ের অপেক্ষায় রইলাম, থ্যাংক ইউ। লাবণী আক্তার নীলা, মাশাআল্লাহ এক্সিলেন্ট অ্যান্ড আউটস্ট্যান্ডিং ক্লাস স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেরিনা খাদিজা, আরেকবার হ্যাঁ দেখা দিয়েছি। সাগরিকা আজকে নাই ওখানে, ওই অবস্থায়। লাবণী, মৌলি, একদিন এই ম্যাথের কারণে সকলের হৃদয়ে একটা অংশ হিসেবে ইনশাআল্লাহ। সাথী, আরিনা, অনেক সুন্দর সহজ, থ্যাংক ইউ। সায়েদা, মৌলি দাস, মিশু, ফাতেমা, সাদা সরল মনের মানুষ মনে হয় আমার, দোয়া করবেন আমার জন্য সারা জীবন যেন সাদা সহজ সরলই থাকতে পারি। সাথী, কারণ সহজ সরল মানুষের হিসাবটা অনেক সহজ পরকালে। মেরিনা আক্তার, সুন্দর স্যার, থ্যাংক ইউ। আব্দুল মুকিত, আসসালামু আলাইকুম স্যার, দেরি হয়ে গেছে, আমরা বিদায় নিচ্ছি মুকিত ভাই। মিশুমণি, আমার আম্মা শুনছে, বলতেছে কণ্ঠ সুন্দর অনেক, থ্যাংক ইউ। শারমিন, ফাতেমা, আচ্ছা আমরা আজকে বিদায় নিই, দেখা যাচ্ছে না এমনিতেই। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম। কারেন্ট কখন আসে আল্লাহ